প্রধান উপদেষ্টা যে সফরের কথা আপনি বললেন যে 14 মাসে 15টা সফর উনি করেছেন এবং এসব সফরগুলো ভেরি এক্সপেন্সিভ। এখন আমার কাছে আর একটা আশঙ্কা হচ্ছে কি জানেন, মিলিটারিতে এই 71-এর আদর্শে অথবা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অথবা জামাতপন্থী নয় এই ধরনের লোক অফিসারদেরকে বা এদেরকে কোনো একেবারে শেষ করে দেওয়া হচ্ছে না। দেশের সমস্ত পলিটিক্যাল রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্টে যেখানে জামাতিরা বসে গেছে, ফলে এখন এমনকি বিএনপি পর্যন্ত ভয় পাচ্ছে যে তারা ক্ষমতা আসলে এদের ডিকটেশন মানতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস এই মুহূর্তে ইতালি সফর করছেন। তো উনার ইতালি সফরটা আসলে একটু আমি প্রফেসর পাটোয়ারি আপনার কাছে জানতে চাই যে উনি যে ইতালি সফর করেছেন, উনি 14 মাসে 14টি দেশ সফর করেছেন, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। কারণ আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে উনার আসলে এত দেশ সফর করে চুক্তি করা, সেই চুক্তিগুলো আদৌ টেকসই হবে কিনা বা উনি আসলে কি করতে যাচ্ছেন সেটা অনেকের প্রশ্ন থাকতে, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে প্রফেসর ইউনূসের একটা আন্তর্জাতিক ইমেজ রয়েছে, উনি কি সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য কিছু করতে চাচ্ছেন কিনা। ইতালি সফর নিয়ে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন, আমরা এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার আগের প্রশ্নে দিয়ে আমি সমর্থন করি প্রেসিডেন্ট ট্রাম্প যেন নোবেল প্রাইজ পায়। ওটা যে ওনার প্রধান উপদেষ্টা যে সফরের কথা আপনি বললেন যে 14 মাসে 15টা সফর উনি করেছেন এবং এসব সফরগুলো ভেরি এক্সপেন্সিভ। এটা প্রশ্ন সত্যিকার আসতে পারে যে বাংলাদেশের মতো একটা দেশ যার অর্থনীতি তেমন একটা ডেভেলপ কান্ট্রি না, সেখানে আমরা এতগুলো করবো কিনা। তবে আমি মনে করি যে প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টা তার ফ্যামিলিয়ারিটি আছে, একটা নোবেল প্রাইজ উইনার হিসেবে পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে পরিচিতি আছে এবং যেটাতে গেছেন উনি সেটা হলো আপনার যুবশক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের কৃষি সাহিত্য ব্যবস্থাকে রূপান্তরিত করা। শুধু উনি ওর সাথে কিছু নিজেকে রিলেটেড করে ফেলেছেন এবং এটা তার জন্য একটা অপরচুনিটি আর কি। হয়তো উনি ভাবছেন যে ইলেকশন হলে তো হয়তো উনি নাও থাকতে পারেন, এর মধ্যে উনি যতটুকু কাভার করে যেতে পারেন এটা একটা গুড উইল হতে পারে। আমি এটাকে খুব একটা নেগেটিভও নিব না, আবার আমি মনে করি পজিটিভলি আমি নেব যে তার যেই পরিচিতিটা, সেই পরিচিতি দিয়ে যদি বাংলাদেশের কোনো লাভ হয় এই নেক্সট 2-3 মাস উনি যদি প্রেসিডেন্ট থাকে, এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু মোহাম্মদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস ইতালি সফর করছেন, সেখানে আমরা দেখলাম যে বিরোধী বা আওয়ামী লীগের সমর্থকরা আন্দোলন করেছে, প্রতিবাদ করছে, আবার ইতালি প্রাইম মিনিস্টারের সঙ্গে মেলোনির সঙ্গে ওনার সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু তার চেয়েও বড় যে জিনিস বাংলাদেশে এই মুহূর্তে তখন যা ঘটছে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় 15 জন কর্মকর্তাকে সেনা অধিদপ্তর যেটা আইএসপিআর বললো যে ওনারা তাদের হেফাজতে নিয়েছে এবং সিভিল কোর্টে মামলা হয়েছে। এই যে সেনাবাহিনী, কারেন্ট সেনাবাহিনী বা তাদের যে আগের কর্মকাণ্ডের জন্য যে মামলা হওয়া, তাদেরকে হেফাজতে নেয়া এবং যে এই সেনাবাহিনীতে যে এক ধরনের একটা অস্থিরতা, এই পুরো ব্যাপারটা আপনি আসলে কিভাবে অবজারভেশন করেন? এটারও নানা দিক আছে। প্রথম একটা হচ্ছে যে একটা সেনাবাহিনী বা কেউ কোন দেশে কোন বাহিনী কোন অংশ আইনের ঊর্ধ্বে না, কেউ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত একটা। কিন্তু সেনাবাহিনীর ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনীকে যখন অফিসারদেরকে মানে সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদের প্রায় ডিহিউম্যানাইজ করে ফেলা হয়, তাদের পার্সোনালিটিকে এক ধরনের ডেস্ট্রয় করে ফেলা হয়। তারা যা হুকুমের দাস, তাদেরকে বলা হয় সিনিয়র অফিসার, তাকে যেটা বলবে সে সেটা করবে, এই একটা। 2 নম্বর হচ্ছে এই ডেমোক্রেটিক কান্ট্রির কারণে ডেমোক্রেটিক লিডারশিপ, ইলেক্টেড লিডারশিপ যেটা বলবে, এই মুহূর্তে তো ইলেক্টেড লিডারশিপ নেই। ডক্টর ইউনূস যা বলছেন তারা তা শুনছে, ধরা যাক। তো ফলে লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, রাষ্ট্রের লিডারশিপ, সিভিলিয়ান লিডারশিপ যেটা বলবে তারা সেটা শুনবে। এখন এদের ব্যাপারে যে তদন্ত হয়েছে, ধরা যাক এরা ইনভলভ হয়েছে, একটা তদন্ত গুম কমিশন করা হয়েছিল, দেখতে হবে যে সিভিলিয়ান লিডারশিপের নির্দেশে তারা এটা করেছে কিনা। 2 নম্বর হচ্ছে কোন কোন দেশে, যুক্তরাষ্ট্র বা উন্নত দেশে একটা জিনিস আছে, একটা ট্রেডিশন আছে, এটা হচ্ছে সিভিলিয়ান লিডারশিপ যদি অন্যায় অর্ডার দেয় তাহলে ওই মানে আমলারা, মিলিটারি আমলা হোক সিভিলিয়ান আমলা হোক, সেটা পালন করতে যদি মনে করে এটা আইন বিরোধী, অসঙ্গত, তিনি অস্বীকৃতি জানাতে পারেন, তাকে ফায়ার করতে পারেন।
মিলিটারির ক্ষেত্রে ফায়ার না করে তখন তখন কোর্ট মার্শালে দিয়ে দিতে পারে, জামালা আছে। যাই হোক, ফলে এটা সিভিলিয়ান লিডারশিপের আজ্ঞাবহ কর্মচারী হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন, এই গুমগুলো করেছেন, খুন করেছেন, এটা নাকি নিজেরা উদ্যোগী হয়ে এটা করেছেন, এখানে দেখতে হবে। এই তাজুল নামে যে ব্যক্তি আওয়ামী লীগের না, মানে আওয়ামী লীগের আমলে যখন ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধীদের বিচার করা হচ্ছিল, তাদের সেখানে জামাতের ইয়ে ছিলেন, কৌশলী ছিলেন। এখন তিনি সেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে, তিনি আবার এদেরও প্রসিকিউট। এখন আমার কাছে আর একটা আশঙ্কা হচ্ছে কি জানেন, মিলিটারিতে এই ৭১-এর আদর্শে অথবা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অথবা জামাতপন্থী নয় এই ধরনের লোক অফিসারদেরকে বা এদেরকে কোনো একেবারে শেষ করে দেওয়া হচ্ছে না। পুরো জিনিসটা দেশের সমস্ত পলিটিক্যাল রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্টে যেখানে জামাতিরা বসে গেছে, ফলে এখন এমনকি বিএনপি পর্যন্ত ভয় পাচ্ছে যে তারা ক্ষমতা আসলে এদের ডিকটেশন মানতে হবে। এক, মানে যারা একসময় বিএনপিরও মানে রাষ্ট্র সরকারের অংশ ছিল জামাত, 2 জন মন্ত্রী ছিল তাদের। এখন যেটা হচ্ছে এটাতে কারো কারো মহল, কোনো কোনো মহল আমি তাদের আলোচনায় দেখলাম, তারা আশঙ্কা করছে যে এই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এর মুক্তিযুদ্ধকালীন অফিসার এখন কেউ নেই, তারা অনেকে রিটায়ার করে গেছেন, মারা গেছেন কেউ কেউ। তার মানে আপনি একটা আশঙ্কার জায়গা দেখতে পাচ্ছেন না, জামাতি টাইপের লোকজন যারা মিলিটারিতে মানে আছেন, তাদের অ্যাসেন্ডেন্সি দেখা যাচ্ছে, তাদেরকে সব জায়গায় বসিয়ে দিয়ে জামাতের বিরোধী বা জামাতি না বা মুক্তিযুদ্ধের আদর্শে বা একটা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করেন, আওয়ামী লীগ বিএনপি না এই ধরনের, কিন্তু জামাতি না তারা, এই ধরনের লোকদেরকে, পাকিস্তানপন্থী না যারা, এই ধরনের কোন অফিসারদেরকে শেষ করে দেওয়া হচ্ছে কিনা, এইটা একটা আশঙ্কার ব্যাপার। ফলে এদের ফেয়ার নির্বাচন বিচার হবে হওয়ার আমি আশা করি। আর দ্বিতীয় কথা, আপনি থাকেন, আমরা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে এরা কি সিভিলিয়ান লিডারশিপের নির্দেশে এই কাজগুলো করেছে না নিজেরা উদ্যোগী হয়ে করেছে, এটা দেখতে। হ্যাঁ, আপনি মাহমুদুল্লাহ, আপনি যেমনটা আশঙ্কা করছেন, আপনি থাকেন, আমি একটু প্রফেসর পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। যেমনটা মাহমুদুল্লাহ বললেন যে উনি আশঙ্কা করছেন, কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি বা বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, বিশেষ করে 5ই আগস্টের আগেও যেমন বাংলাদেশের এই ধরনের আইন শৃঙ্খলা, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে বা এদের নিয়ে অনেক প্রশ্ন আছে, ওনাদের কর্মকাণ্ড নিয়ে, ঠিক একই রকম ভাবে 5ই আগস্টের পরে আমরা দেখলাম পুলিশের যে কর্মকাণ্ড, মোরালিটি ভেঙে পড়েছে, থানাতে অনেক ঝামেলা, অনেক পুলিশকে কাজে যোগ দেয়নি সরকার বারবার বলার পরেও। সেই পাশাপাশি আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। তার জন্য সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে বারবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বারবার কাজে লাগানো হচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, এখন যদি সেনাবাহিনীর ভেতরে এই ধরনের, যেটা মাহমুদুল্লাহ আশঙ্কা করছেন, এই ধরনের মামলা বা সেনাবাহিনীকে এরকম করা, সেক্ষেত্রে সেনাবাহিনীরও যদি মোরাল ভেঙে যায়, সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের যে প্রতিজ্ঞা প্রমিস করেছেন ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে, সে ফেব্রুয়ারি নির্বাচনে আসলে অনুষ্ঠান করতে গিয়ে বা ফেব্রুয়ারি নির্বাচন করতে গিয়ে আইন শৃঙ্খলাকে যেভাবে স্ট্রং করা দরকার, সেখানে কোথাও মানে আপনার দুর্বল হয়ে যাবে কিনা বা সেখানে কোনো আশঙ্কা দেখছেন কিনা আপনি? এটা সম্ভাবনা আছে, কিন্তু মাহমুদুল্লাহ ভাই যেটা বলছেন এটা ঠিক, সঠিকভাবে আপনাকে দেখতে হবে সত্যিকার ভাবে ওটাকে রাজনৈতিক ভাবে ওদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা, এটা একটা ন্যায় বিচার হচ্ছে কিনা তাদের প্রতি। উনি একটা প্রশ্ন করেছেন, এটা কি তাদের নিজেরা করেছেন না আদিষ্ট হয়ে করেছেন, রাইট? এই জিনিসটা কিন্তু দেখতে হবে। 2 নম্বর হলো যে এটা এই যে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে গিয়ে এই সরকার চলে যাওয়ার পর অন্য সরকার যখন আসবে, তখন আবার যারা ম্যাজিস্ট্রেসি করতে গিয়ে যারা কিছু অন্যায় করেছে, এই দিক সেদিক করেছে, করে নাই আমি এমন কথা বলবো না, করছে, ওদেরকে তো আবার সেইভাবে বিচারের সম্মুখীন হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে মিলিটারিকে সিভিল কোনো পারপাসে না নিয়ে আসাই সবচেয়ে উত্তম ব্যাপার, রাইট? আপনি যেহেতু আমাদের পুলিশ ভেঙে পড়ছে, এখন নিয়ে আসছেন, এখন এই জিনিসটা সত্যি করে, তবে আমি এটা বিশ্বাস করি ভাই, অন্যায় যে করে অন্যায় বিচার করা উচিত, কারণ না হলে এটা সাইকেলটা সম্পূর্ণ চলতে থাকবে বলে আমার ধারণা। এটা যেই করুক একটা সঠিক বিচার হওয়া উচিত, যে বিচারটা পলিটিক্যাল যেন না হয়, রাইট? একটা গ্রুপ এই পক্ষে ছিল বলে তাদেরকে এখন ভিক্টিমাইজ করো, তাহলে দেখবেন একই তো পৃথিবী যায় না রে ভাই।
এই পরিবর্তন তো হবে। বাংলাদেশের রাজনীতি আমরা দেখছি, রাইট? এটা চলবে না। তবে অন্য কোনো এক সময় কোনো একটা দল আবার আসতে পারে, তারা আসলে আবার এটা একটা ইয়ে করবে, এটা বিচার করতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমাদের অত্যন্ত কেয়ারফুলি আমাদের আগে, এই দিন তো দিন নয়, আরো দিন আছে, আমাদের বাংলা বলে না, এটা হতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে আমাদেরও সময় কম, আমাদের আজকের দিনে আমরা অন্যদিনও প্রতিদিনই আলোচনা করছি, হয়তো অন্যদিন এইটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য মাহমুদুল্লাহ সাহেব একটা শব্দ অ্যাড করতে চাই। অবশ্যই অবশ্যই, হ্যাঁ সংক্ষেপে বলুন। অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো ব্যাপারে তারা সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত। চীন থেকে 15টা যুদ্ধ বিমান কেনার একটা 750 কোটি টাকা 15টা যুদ্ধ বিমান কিনছে। এটা তো আগামী নির্বাচিত সরকার, মাত্র ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে, তাদের জন্য কেন রাখা হলো না, আকস্মিক ভাবে এটা করা হলো। এটা মানে এটাও আরেকটা, সেটা মাহমুদুল্লাহ সাহেব আমাদের প্রতিদিনই ডেমোক্রেসি প্রোগ্রামে এগুলো নিয়ে আলোচনা, আমাদের আজকে সময় খুবই কম। অবশ্যই আমরা আপনার এই বিষয়টা নজর দেবো, আমরা সেই ব্যাপারেও ডিটেলস আলোচনার চেষ্টা করবো আসলে ঘটছেটা কি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।